হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। প্রতিদিনকার মতন আমাদের আজকেও পিওয়াইকিউ সিরিজের ক্লাস হতে চলেছে এবং আজকে আমাদের পিওয়াইকিউ সিরিজের 6 নম্বর ক্লাস হতে চলেছে। আশা করব তোমরা যারা রেগুলার নিয়মিতভাবে ক্লাস করছো তারা গত যে 5টা ক্লাস হয়ে গেছে সেই 5টা ক্লাস অবশ্যই দেখে নিয়েছো। আগামী দিনে তোমাদের আরও যে সমস্ত চ্যাপ্টার বাকি রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের ক্লাস চলতে থাকবে। আমাদের এই ক্লাসের প্রধান বৈশিষ্ট্য যেটা থাকছে, প্রথমে কিছুটা থিওরি আলোচনা করে দেওয়া হচ্ছে, দেন তারপর আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো চেক করে নিচ্ছি। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে এফেক্টিভলি পড়াশোনা করতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নাও। এখান থেকে তুমি যেমন পেড ব্যাচ কেনার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে, তার পাশাপাশি এখানে ফ্রি অফ মক টেস্ট যেগুলো দেওয়া হয় সেই সমস্ত মক টেস্টগুলোতে তুমি পার্টিসিপেট করার মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে অবশ্যই যাচাই করে নিতে পারবে। এছাড়া যারা ইউটিউব থেকে ক্লাস করছো তাদের জন্য অবশ্যই করে বলবো যে বিশেষ করে তোমরা বিজ্ঞানের সাফল্য ব্যাচটাকে ফলো করবে, কারণ বিজ্ঞানের সাফল্য ব্যাচটা ফলো করার অর্থই হলো এটা যে এই ব্যাচটার মাধ্যমে বেসিক লেভেল কমপ্লিট হবে এবং এর পাশাপাশি আমাদের 1000 জেনারেল সায়েন্স এমসিকিউর যে ক্লাস করানো রয়েছে সেই ক্লাসটাকে দেখতে থাকো। সেখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু অবশ্যই করে পড়বে, কারণ সেটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। এছাড়া আমাদের এই মুহূর্তে যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে রেলওয়ে এক্সাম স্পেশাল, যেটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যে ক্লাসটা চলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একবার ঝলক দেখে রাখা দরকার। তাহলে পরে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন কতটা দরকার এবং কত ডেপথে গিয়ে তোমার পড়াশোনা করা উচিত। তো আজকে আমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজের আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তো গ্র্যাভিটেশন বা মহাকর্ষের চ্যাপ্টারের প্রথমে আমরা একটু থিওরি দেখে নেব, দেন তারপর আমরা এগিয়ে যাব আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দিকে। তো এই যে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, এটা বলতে গেলে পারেই বা এটার কথা শুনলে পারে প্রথমে আমাদের যে জিনিসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে সেই নিউটনের সেই গল্প, বিখ্যাত সেই গল্প যে নিউটন রেস্ট নেওয়ার জন্য একটা আপেল বাগানে গিয়ে বসেছিলেন এবং সেই সময় গাছ থেকে একটা আপেল মাটিতে পড়ে যায়। আর তারপর থেকেই সেই চিন্তা ভাবনা শুরু হলো যে কেন আপেল মাটিতে এসে পড়লো, সেটা ওপরের দিকে উঠে গেল না কেন। সেই থেকেই কিন্তু সৃষ্টি হলো এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তো এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ কি? গ্র্যাভিটেশন বা মহাকর্ষ হলো একটা প্রাকৃতিক ঘটনা যেটা যে কোনো ভরযুক্ত দুটো বস্তুর মধ্যেই সংঘটিত হয়। একে অপরকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকেই কিন্তু আমরা মহাকর্ষ বলে থাকি। এই মহাবিশ্বে যে কোনো ভরযুক্ত, তাদের অবশ্যই ভর থাকতে হবে, সেরকম ভরযুক্ত দুটো বস্তু একে অপরকে নিজের দিকে টানে, এই যে বিষয়টা সেটাকেই কিন্তু আমরা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বলি। এখানে ছবিতে দেখতে পাচ্ছ পৃথিবী আর চাঁদ দেখানো হয়েছে। পৃথিবী এবং চাঁদ একে অপরকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করে। কেন করে? কারণ সেটাই তো হলো মহাকর্ষ। সেই মহাকর্ষের কারণেই কিন্তু তারা একে অপরকে প্রতিনিয়ত আকর্ষণ করে চলেছে। তো এটাই হচ্ছে তোমার গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষর ভিত্তিতে যে ঘটনাটার কথা বললাম, যে গল্পটার কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেই আপেল বাগানে আপেল পড়ার যে গল্প, সেই গল্পের উপর ভিত্তি করেই বা সেই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই নিউটন তার সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র আমাদের সামনে তুলে ধরলেন। সেই নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র কি বলছে? বলছে যে এই মহাবিশ্বে দুটি বস্তু ওপর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সাপোজ মনে করো দুটো বস্তু রয়েছে, একটা বস্তুর ভর m1 আর একটা বস্তু রয়েছে তার ভর মনে করো m2, আর এই বস্তু দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স সেটা মনে করো r। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র বলে যে বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বস্তু দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F is proportional, আমরা লিখতে পারি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, এটা লিখতে পারি। এবার এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমাদের কি করতে হয়? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্টটাকে এখানে g দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা m1 m2 বাই r স্কয়ার। তাহলে এটা দাঁড়ালো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এটা দাঁড়ালো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ এবং এই গাণিতিক রূপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নিউমেরিক্যাল
বা কনসেপচুয়াল বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করতে গেলে পারে আমাদের এই জায়গাটা কিন্তু খুব কাজে লাগবে। এইবার এই যে মহাকর্ষ ধ্রুবক যেটা পাওয়া গেল জি, এই জিটাকে কি বলা হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। এই জি এর মানটা যিনি আবিষ্কার করেন বা নির্ণয় করেন, নট আবিষ্কার, নির্ণয় করেছিলেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ কি করেছিল? এই জি এর মান কত হবে সেটা নির্ণয় করেছিল। মানটা কত হয়? খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে। এর মান হয় 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ইউনিটটাকেও যেমন ভাবে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে জি এর ইউনিট কি হয়, একই সঙ্গে জি এর মান কত হয় সেটাকেও কিন্তু মনে রাখতে হবে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে জি এর মাত্রা কি হয়। জি এর ডাইমেনশন বা মাত্রা সেটা হচ্ছে m⁻⁻1 L³ T⁻⁻2। এটা হচ্ছে জি এর মাত্রা। তো এখান থেকে বেসিক্যালি এই জিনিসগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে এবং এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে হতে পারে। নেক্সট আমরা চলে আসছি অভিকর্ষ। অভিকর্ষ কি? যখন পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। যখন পৃথিবী তার পৃষ্ঠের কাছাকাছি থাকা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তখন সেটাকে বলা হয় অভিকর্ষ। বলছে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের দিকে বা কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর এই আকর্ষণ বলকেই অভিকর্ষ বলা হয়। মনে করো পৃথিবী, এই পৃথিবীর ভর মনে করো ক্যাপিটাল এম। পৃথিবী আর এর পৃষ্ঠের কাছে যে বস্তুটা রয়েছে তার ভর মনে করো স্মল এম। আর এই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব সেটা মনে করো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর তার সঙ্গে সমান। তাহলে পৃথিবীর এই অভিকর্ষ বল সেটাকে আমরা লিখতে পারি যে জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল আর স্কোয়ার। এইভাবে বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে পৃথিবীর অভিকর্ষ বল কত। পৃথিবীর অভিকর্ষ বল ইজিক্যাল টু জি ইন্টু ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, স্মল এম মানে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকা একটা বস্তুর ভর, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরে নিই যে পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান। তো সেটা দিয়েই আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে পৃথিবীর অভিকর্ষ বল কত হবে। নেক্সট আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখব এই যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের কারণে যদি পৃথিবীর পৃষ্ঠের ওপরে কোনো বস্তুকে রেখে দেওয়া হয় তাহলে সেই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের দিকে ছুটে আসে। পৃথিবীর পৃষ্ঠে ছুটে আসার জন্য ওই বস্তুটার বেগ যত ওপর থেকে নিচের দিকে নামে তত ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সাপোজ তুমি তোমার বাড়ির ছাদের থেকে একটা ঢিলকে ছেড়ে দাও বা একটা বলকে ছেড়ে দাও, দেখো বলটা ওপর থেকে যত নিচের দিকে নামবে তত দেখো ওর বেগ ক্রমশ বাড়ছে। বেগ বৃদ্ধি পাওয়া মানে বস্তুটা একটা ত্বরণ নিয়ে নামছে। এই যে ত্বরণে বস্তুটা ওপর থেকে ক্রমশ নিচের দিকে নামতে থাকে এই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। কারণ অভিকর্ষ বলের কারণে এই ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ এই বিষয়টাকেই আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এই বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করি জি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যদি দেখি একটা বস্তু তার ভর মনে করো এম, এম ভরের একটা বস্তু, সেই বস্তুটা পৃথিবীর দিকে জি ত্বরণে ছুটে আসছে, জি ত্বরণ নিয়ে ছুটে আসছে। আমরা নিউটনের যখন বলের সূত্র পড়েছিলাম সেই সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি যে কোনো বস্তু ওপর প্রযুক্ত বল সেটা কি হয়? বস্তুর ভর ইন্টু তার ত্বরণের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এই যে অভিকর্ষজ বল, যে অভিকর্ষজ বলের কারণে একটা বস্তু পৃথিবীর দিকে ছুটে আসছে জি ত্বরণ নিয়ে, তাহলে সেই বস্তুটার উপর ক্রিয়াশীল বলটা কত সেটাকে আমরা ক্যালকুলেট করতে গেলে পারে বস্তুর ভর ইন্টু জি সেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল সেটা হলো কি এম ইন্টু জি, যেটা কি অভিকর্ষজ ত্বরণজনিত বল, যেটা সেটার মান হচ্ছে এটা। এবার আমরা দেখলাম যে অভিকর্ষজ ত্বরণ থেকে পেলাম এটা। আবার অভিকর্ষ যখন পড়লাম তখন এখান থেকে আমরা এই এফ এর মানটা পেলাম জি এম বাই আর স্কোয়ার পেলাম। এবার দুটো বলই তো সেম, এটাও মহাকর্ষ অভিকর্ষজ বল, এটাও অভিকর্ষজ বলকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা দুটোকে ইকুয়েট করে লিখতে পারি এইভাবে, এভাবে আমরা লিখতে পারি বিষয়টাকে। তাহলে দেখো দুদিক থেকে স্মল এম কেটে গেল, তাহলে আমরা বলতে পারি এই যে অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা গ্রহে হোক বা একটা পৃথিবী বা পৃথিবীর মতন এরকম গ্রহের ক্ষেত্রে তার অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা বের করার ফর্মুলাই হচ্ছে যে জি ইজিক্যাল টু বা অভিকর্ষজ ত্বরণ ইজিক্যাল টু ক্যাপিটাল জি ইন্টু ওই গ্রহের ভর ডিভাইডেড বাই ওই গ্রহ থেকে বস্তু কত দূরে রাখা হয়েছে
তার দূরত্বের বর্গ এর সঙ্গে সমান হয়। এবার এখান থেকে আরো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুর ভর বেশি হলো কি কম হলো তার উপর নির্ভর করে না, কেবলমাত্র যে গ্রহের মধ্যে তুমি এক্সপেরিমেন্টটা করছো সেই গ্রহের ভরের উপর কিন্তু বিষয়টা নির্ভরশীল। এবার এই যে অভিকর্ষজ ত্বরণ এর মান এসআই পদ্ধতিতে যদি তুমি দেখো তাহলে হচ্ছে সেটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে সেটা হয় 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 9.81 কে আমরা অঙ্ক করার সুবিধার্থে সেটাকে আমরা ধরে নিই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে, অঙ্ক করার সুবিধার্থে বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। নেক্সট বলছে বস্তুর ওজন বা ভার, যেটাকে আমরা ওয়েট বলে থাকি। ভর আলাদা জিনিস, ভার আলাদা জিনিস। ভার মানে হচ্ছে ওয়েট, ওয়েট মানে হচ্ছে বস্তুর ওজন, অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের দিকে টানছে সেইটাকেই আমরা বলে থাকি ওজন। তাহলে সেই পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের দিকে টানছে সেটা কি বল? এফ বল। তাহলে এফ ইজিক্যাল টু কি হবে? বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভর ইন্টু ত্বরণ, তাই জন্যে আমরা লিখতে পারি যে বস্তুর ওজন ইজিক্যাল টু এম ইন্টু জি, অর্থাৎ বস্তুর ওজন সেটা পেতে গেলে পারে বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে, তাহলে পারে আমরা বস্তুর ওজন পাবো। যে বল দ্বারা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বস্তুর ওজন বলা হয়। বস্তুর ওজন একটা কি ভেক্টর রাশি, কারণ ওজন মানে কি বলটাকে রিপ্রেজেন্ট করছে, আর আমরা জানি বল কি একটা ভেক্টর রাশি, তাই বস্তুর ওজন সেটাও একটা কিন্তু ভেক্টর রাশি হবে। এবং ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, বস্তুর ওজন কিন্তু আমরা পরিমাপ করে থাকি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বস্তুর ওজন পরিমাপ করার ইউনিট কি। যদি আমরা পরম ইউনিট দেখি তাহলে পরম ইউনিট এসআই পদ্ধতিতে আমরা নিউটনে পরিমাপ করি, আর সিজিএস পদ্ধতিতে আমরা ডাইন ইউনিটে পরিমাপ করি। এই দুটোই গুরুত্বপূর্ণ, নিউটন অ্যান্ড ডাইন। এসআই পদ্ধতিতে আমরা নিউটনে পরিমাপ করি, আর সিজিএস পদ্ধতিতে ডাইনে আমরা পরিমাপ করি। এখানে তোমাদের জন্য একটা এসডব্লিউ দেওয়া থাকলো। এসডব্লিউ হলো যে নিউটন আর ডাইন এর মধ্যে রিলেশন কি হবে, নিউটন আর ডাইন এর মধ্যে রিলেশন কি হবে, নিউটন অ্যান্ড ডাইনের মধ্যে রিলেশন কি হবে সেটা সকলে চটপট কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু একটু কমেন্ট করে এগুলো জানাও, কারণ তোমরা কতটা পড়াশোনা করছো সেটা এর মাধ্যমেই বোঝা যাবে। কারণ তোমরা যদি এগুলো না করো তাহলে কি করে পড়াশোনা করছো, কি এমন পড়াশোনা করছো যে তোমরা এটুকু লিখতে পারো না যে নিউটন ইজিক্যাল টু কত ডাইন হয়। এমন তো কিছু কঠিন বিষয় না, এমন কিছু কঠিন ব্যাপার না, নর্মালি পড়াশোনা করলে পরে এগুলো লেখা যায়। আর যদি মনে করো যে এখানে পড়তে এসছি ক্যাজুয়াল অ্যাপ্রোচ, পড়লাম পড়লাম না পড়লাম কি হয়েছে, ফ্রি অফ কস্ট জিনিস হচ্ছে সেখানে করার কি দরকার আছে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আলটিমেটলি উন্নতি কিছু হবে না। ওই আসলাম দেখলাম ঘুরলাম ফিরলাম চলে গেলাম, এই জিনিসটাই হবে, এর বাইরে কিছু হবে না। পড়াশোনা করতে এসো, পড়াশোনাটাকে সিরিয়াসলি নিতে হবে। যখন তুমি সিরিয়াসলি নেবে তখন অটোমেটিক তোমার পড়াশোনা হবে, তার আগে হবে না। চলো এবার এই যে অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণ আমরা যদি পৃথিবীতে দেখি, পৃথিবীতে দেখি, পৃথিবীতে যদি দেখি আর চাঁদের মধ্যে যদি দেখি, পৃথিবী আর চাঁদ, পৃথিবীতে যদি দেখি তাহলে আমরা কি দেখব, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ সেটা কি হয়, চাঁদের চাঁদের 6 গুণ হয়। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের কি হয়, 6 গুণ হয়। তার ফলে কি হবে, তার ফলে যেটা হবে, পৃথিবীতে যদি কোনো একটা বস্তুর ওজন, কোনো একজন বস্তুর ওজন যদি 60 নিউটন হয় পৃথিবীতে, তাহলে চাঁদে তার ওজন কত হয়ে যাবে, চাঁদে তার ওজন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 10 নিউটন। কেন? কারণ হচ্ছে 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ওজন কি হয়ে যাবে, 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, কারণ ওর অভিকর্ষজ ত্বরণটা চাঁদের তুলনায় 6 গুণ বেশি হয়। তো এইভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, ওজন 6 গুণ হয়ে যাবে, কিন্তু বস্তুর ভর সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। বস্তুর ভর কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ওটার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে এখানে যে মহাকাশচারীটা দেখছো তার ওজন দেখাচ্ছে 60 নিউটন, তার মানে এর ওজন এর ভর যদি আমি দেখি তাহলে এর ভর কত, এর ভর হবে হচ্ছে কত, আমরা জানি ওজন মানে কি, ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ যদি 10 হয় তাহলে এম এর মান কত হবে, 6 হবে, অর্থাৎ এটার ভর হচ্ছে কত, 6 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে, 6 সরি, আমি যদি নিউটনে করছি তার মানে এটা 6 কেজি হবে ওজন। ঠিক আছে, এবার এটা যখন চাঁদে যাচ্ছে চাঁদেও কিন্তু এই এম এর মান সেটা কিন্তু 6ই থাকবে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি চেঞ্জ হবে, ওজন চেঞ্জ হবে। কেন? অভিকর্ষজ ত্বরণের মান যেহেতু চেঞ্জ হয়েছে তাই জন্য ওজনের মানটা কিন্তু ভ্যারি করবে। বস্তুর ওজনের পরিবর্তনশীলতা কি বলছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে, কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো অভিকর্ষজ ত্বরণের মান কমবে, তার ফলে কি হবে, জি এর মান কমবে।
ভূপৃষ্ঠ থেকে যত পৃথিবীর কেন্দ্রের দিকে নামা যাবে বস্তুর ওজন তত কমতে থাকবে। তুমি ভূপৃষ্ঠ থেকে যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে তত কি হবে, তোমার অভিকর্ষজ ত্বরণ কমবে, তার ফলে কি হবে, তোমার ওজন তত কমতে থাকবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়। পৃথিবীর কেন্দ্রে যদি চলে যাও তাহলে অভিকর্ষজ ত্বরণের মান 0 হবে। তাই পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0 হয়। বিনা বাধায় পতনশীল কোনো বস্তু বা অবাধে পতনশীল বস্তু, তার ওজন কি হয়, 0 হয়। বিনা বাধায় পতনশীল বস্তু বা অবাধে পতনশীল বস্তু, তার ক্ষেত্রে তার ওজন কি হবে, 0 হবে। তো এই বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমাদের পৃথিবীর চারদিকে বিভিন্ন কমিউনিকেশন করার জন্য, ওয়েদার ফোরকাস্টিং, এই সমস্ত কাজের জন্য, বিভিন্ন ব্রডকাস্টিং এর কারণে আমাদের বিভিন্ন স্যাটেলাইটকে আমরা কি করেছি, পৃথিবীর চারদিকে পাঠিয়ে দিয়েছি, যেগুলো কৃত্রিমভাবে আছে। চাঁদ হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট, বাট আরও তার ছাড়াও এই সমস্ত কাজকর্ম করার জন্যে আমাদের কিছু উপগ্রহকে পাঠানো হয়েছে, যে উপগ্রহগুলো এই কমিউনিকেশনের কাজ করে। তো এইরকমই একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট কাদের বলবো, যে উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষীয় রেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেগুলোকেই আমরা বলে থাকি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা পৃথিবীর নিরক্ষীয় রেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে থাকে। এরা 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। 24 ঘন্টায় একবার এরা পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবী পৃষ্ঠ থেকে এর উচ্চতা একটা কিলোমিটার হবে, 36,000 কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে এর উচ্চতা। এবং এই উপগ্রহটির বেগ কত হয়, উপগ্রহটির বেগ হয় 3.08 কিলোমিটার পার সেকেন্ড। 3.08 কিলোমিটার পার সেকেন্ড কি হবে, এর বেগ হবে। নেক্সট হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর অভিকর্ষের বাইরে নিয়ে যেতে চাও, তাহলে বস্তুটাকে তুমি কত বেগে ছুড়বে? ভেবে দেখেছো যে কোনো একটা বস্তুকে তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে তার যে পৃথিবীর যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল ছাড়িয়ে তুমি বাইরে নিয়ে যেতে চাইছো, তাহলে তুমি বস্তুটাকে কিভাবে নিয়ে যেতে পারবে? তো এই পৃথিবীর থেকে কোনো একটা বস্তুকে যদি তার মহাকর্ষ বা তার অভিকর্ষ বাইরে নিয়ে যেতে হয়, তাহলে বস্তুটাকে যে বেগে ছোড়া দরকার সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। সেই বেগটাকে কি বলা হয়, মুক্তিবেগ বলা হয়। এই যে মুক্তিবেগ, এই মুক্তিবেগের মান কি হয়, মুক্তিবেগের মান হয় √2gr। এই মুক্তিবেগের মান, এটা কিন্তু বস্তুর যে ভর তার উপর কিন্তু নির্ভর করে না, বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা কেবলমাত্র যে গ্রহে রয়েছে সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণ এবং সেই গ্রহের ব্যাসার্ধ কত তার উপর কিন্তু বিষয়টা নির্ভর করে। পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এবং এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। নেক্সট হচ্ছে, এই যে গ্রহ উপগ্রহ চারদিকে ঘুরছে, সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, পৃথিবীর চারদিকে উপগ্রহ ঘুরছে, এই যে গ্রহ উপগ্রহ এইগুলো যে ঘুরছে, এরা কিভাবে ঘুরছে, এই সংক্রান্ত যে বেগ বা এই গ্রহ উপগ্রহের যে গতি, সেই সংক্রান্ত যে সূত্র, এটা প্রদান করেছিলেন বিজ্ঞানী কেপলার। এটা প্রদান করেছিলেন বিজ্ঞানী কেপলার, এই সূত্র প্রদান করেন। কেপলার 3টে সূত্র দিয়েছিলেন। তার প্রথম সূত্র কি বলে, প্রথম সূত্র বলে যে কোনো গ্রহ সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে অবস্থান করে। দ্বিতীয় সূত্র কি বলে, দ্বিতীয় সূত্র বলে সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর কেপলারের তৃতীয় সূত্র কি বলে, তৃতীয় সূত্র বলে যে গ্রহ সূর্যকে প্রদক্ষিণকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হয়। এই হচ্ছে কেপলারের 3টে সূত্র। এই 3টে সূত্র, যেটা কিন্তু একটা গ্রহ বা উপগ্রহের গতিবেগ সংক্রান্ত সূত্র, যেটার মাধ্যমে গ্রহ এবং উপগ্রহের গতিবেগ কি হবে, কি বৃত্তান্ত, সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। তো তোমাদের যাদের এই রকম ভাবে জেনারেল সায়েন্স পড়ার দরকার রয়েছে, যারা এইভাবে ভালো করে বুঝে বুঝে জিনিসগুলোকে কনসেপচুয়ালি পড়াশোনা করতে চাও, তাদেরকে বলবো অবশ্যই করে এই যে জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 4, এটাতে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। এবং এটা এখনো পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি যেটা চলছে সেটা হচ্ছে কিন্তু সেই আমাদের 20 এপ্রিল 2026 পর্যন্ত আছে। তাই যাদের প্রয়োজন আছে, আগামী দিনে বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সাম আসতে চলেছে, তার জন্য কিন্তু জেনারেল সায়েন্স খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই করে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এটাই এনরোল হয়ে যেতে পারো।
এবং এখানে কিন্তু অবশ্যই করে আমাদের এনসিইআরটি এটা কিন্তু ইনক্লুডেড করা রয়েছে। এছাড়া যাদের শুধুমাত্র এনসিইআরটি প্রয়োজন আছে, যারা কেবলমাত্র এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়াশোনা করতে চাও, তারা কিন্তু এই লক্ষ্যভেদ ব্যাচটাতে ভর্তি হতে পারো। এখানে কেবলমাত্র এনসিইআরটি বই থেকে তোমার লাইন বাই লাইন পড়ানো হবে। যাবতীয় কোর্স সম্বন্ধে ডিটেলসে জানার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে চলে যাও, সেখানে সমস্ত কিছু তুমি দেখে নিতে পারবে। এবং আগামী শনিবার থেকে আমাদের কিন্তু এই সমস্ত প্রত্যেকটা ব্যাচে ভর্তির ক্ষেত্রে 30% ডিসকাউন্টের অফার আসছে। তাই যাদের প্রয়োজন আছে তারা ওই নির্দিষ্ট সময় ওই অফারের মাধ্যমে অবশ্যই ব্যাচগুলোতে এনরোল হয়ে যেতে পারো। তো চলো এবার আমরা দেখে নেব এখান থেকে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন, সেগুলো চলো। বলছে মহাকর্ষ সূত্র প্রদান করেন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র প্রদান করেন? তাহলে আমরা সকলেই দেখেছি যে মহাকর্ষ সূত্র প্রদান করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম কি? বিজ্ঞানী নিউটন। তাই অপশন বি নিউটন আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 2 নম্বর কোশ্চেন। বলছে এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। তাহলে মহাকর্ষ বল কাকে বলা হয়? আমরা পড়েছি, সেখানে বলা হয়েছিল যে দুটো ভরযুক্ত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে বা আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকেই মহাকর্ষ বলে। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি, দুটো ভরযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকেই আমরা মহাকর্ষ বলে থাকি। নেক্সট আমরা চলে যাচ্ছি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে যা ড্যাশের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা নিউটনের গতিসূত্র থেকেই পড়েছি যে এই মহাবিশ্বের যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা মহাকর্ষ বল সেটা কি হয়? বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। তাহলে বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, তাই হবে তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ভর করে না। কিসের ওপর নির্ভর করে না সেটা তোমাকে বলতে বলেছে। তো আমরা দেখেছি যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল সেটা কি হয়? সেই বলটা ইজ প্রপোর্শনাল হয় কি? বস্তু দুটির ভরের গুণফল এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। এই দুটো জিনিসের উপর নির্ভর করে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে, ভরের গুণফলের উপর নির্ভর করে এবং মহাকর্ষজ ধ্রুবকের উপর নির্ভর করে, কিন্তু ভরের সমষ্টির উপর নির্ভর করে না। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, ভরের সমষ্টির উপর বিষয়টা নির্ভর করে না। নেক্সট আমরা চলে যাচ্ছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কি হবে? জি এর এসআই একক কি হবে? আমি আগেই বললাম যে ওর ভ্যালুটা এবং একক দুটো ইম্পর্টেন্ট। তোমরা সকলে এর মান, জি এর মান কত হবে সেটা, জি এর মান কত সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা প্রত্যেকে, আশা করব তোমরা সকলে সঠিক উত্তর করতে পারবে। জি এর মান কত সেটা আমাকে কমেন্ট করে জানাও। তাহলে ইউনিট কি হবে? এর ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যদি কেউ এটা না করতে পারো তাহলে তুমি জাস্ট এই সূত্রটাকে লেখো, জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি বের করতে চাইছো জি এর ইউনিট, তাহলে জি এর ইউনিট কি হবে? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আমি এম স্কোয়ার লিখলাম, দুটোর ভর সমান করে দিলাম। তাহলে পারে তুমি দেখো এখান থেকে এফ মানে কি জানো? নিউটন। আর স্কোয়ার মানে কি জানো? আর স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই ভরের ইউনিট কি হয়? কেজি হয়, তাহলে নিচে হলো কেজি স্কোয়ার। তাহলে এটাকেই তো তুমি লিখতে পারছো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এইভাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দুর্বল প্রকৃতির বল? তাহলে যত বল আছে তার মধ্যে সব থেকে দুর্বল বল যেটা, সেটা হচ্ছে মহাকর্ষজ বল। এতটাই দুর্বল, তুমি ভাবো এই মুহূর্তে তোমার হাতে যদি পেন থাকে আর খাতা থাকে, তুমি যদি পেন এবং খাতাকে পাশাপাশি রেখে দাও, তারা কিন্তু একে অপরের গায়ে গিয়ে চুপকে যাচ্ছে না। কেন একে অপরের গায়ের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে না? তার কারণ মহাকর্ষ বল খুবই দুর্বল প্রকৃতির বল, সেই জন্য ওর প্রভাবে একে অপরের কাছে যাবে না। এই বলের মান যত বেশি হবে, অর্থাৎ বস্তুর ভর যত বড় হবে, বেশি হবে, তার উপর ভিত্তি করে কিন্তু এর মানটা বৃদ্ধি পায়। তাই জন্য মহাকর্ষ বল হচ্ছে এখানে সবচাইতে দুর্বল বল। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বলছে যদি দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যেকার আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব দ্বিগুণ করা হয় যদি, তাহলে তাদের মধ্যেকার আকর্ষণ বল কি হবে? তাহলে তুমি দেখো আমরা শিখলাম এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল আর স্কোয়ার। তাহলে মধ্যেকার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে আরটা কি হয়ে গেছে? 2r হয়ে গেছে, তাহলে 2r স্কোয়ার হবে। দ্যাট মিনস হবে কি 4r। তার মানে কি হবে? যে বলটা ছিল সেই বলটা কি হবে? আগের তুলনায় 4 গুণ কমে যাবে।
আগের তুলনায় কি হবে, 4 গুণ কমে যাবে। তুমি যদি নর্মাল এভাবে লেখো, এভাবে যদি তুমি লেখো, আমি এইভাবে লিখি, এটাকে ওপরে দিই, এভাবে যদি তুমি লেখো তাহলে তুমি কি লিখতে পারবে, ওপরে আর স্কোয়ার আর নিচে হয়ে যাবে কি 4r তার স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে, এফ ড্যাশ মানে নতুন যেটা সেটা হয়ে যাচ্ছে কি 1/4 এফ, অর্থাৎ পুরনো যে ছিল তার থেকে 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, মানে কি 4/1 হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ হ্রাস পাবে। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 4 গুণ হ্রাস পাবে, বিষয়টা 4 গুণ হ্রাস পাবে, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে যদি দুটো বস্তুর ভর 3 গুণ করা হয় তাহলে তাদের মধ্যেকার আকর্ষণ বল কি হবে। আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল কি হয়, এফ ইজ প্রপোর্শনাল কি হয়, m1 m2 হয়। তাহলে এবার দুটো বস্তুর ভরকেই তুমি 3 গুণ করে দিয়েছো, তাহলে নতুন এফ কি হয়ে যাবে, 3m1 3m2 হয়ে যাবে। তার মানে 3 তিরিকা কত, 9 ইন্টু m1 m2 হয়ে যাচ্ছে, তাই তো, তার মানে কি 9 গুণ হয়ে যাচ্ছে। তাই অপশন সি 9 গুণ হয়ে যাবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, একটি বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বলকে বলা হয়, তাহলে একটা বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বলকে কি বলা হয়, একটা বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল মানে এটা, আর এটা মানে কি বস্তুর ওজন। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, বস্তুর ওজন। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সার্বজনীন মহাকর্ষ সূত্রের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়। বলছে এই মহাকর্ষ বল যা আমাদের পৃথিবীতে আবদ্ধ করে রেখেছে, একদমই ঠিক কথা বলছে, এই বলটাই তো আমাদেরকে পৃথিবীতে আবদ্ধ করে রেখেছে। পৃথিবীর চারপাশে চাঁদের আবর্তন, একদমই পৃথিবীর চারপাশে চাঁদের আবর্তন, সেটাই মহাকর্ষ বলের কারণেই হয়। চাঁদ এবং সূর্যের কারণে জোয়ার ভাটা, সেটাও এই মহাকর্ষ বলের কারণেই হয়ে থাকে। কিন্তু চাঁদ এবং পৃথিবীর চাঁদের চারপাশে পৃথিবীর আবর্তন, চাঁদের চারপাশে পৃথিবীর আবর্তনের সঙ্গে মহাকর্ষের কোনো সূত্র নেই, তাই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা, কারণ কোনটা সম্পর্কিত বিষয় নয় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো যারা আমাদের লাইভ ব্যাচে যুক্ত হতে চাইছো, লাইভ ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদের বলবো, এটা দেখো একটা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম স্পেশাল ব্যাচ চলছে, এ ব্যাচে এখনো ক্লাস চলছে এবং ভর্তি প্রক্রিয়াও চলছে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো এবং এই নাম্বারে যাদের প্রয়োজন আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এছাড়া আরও যে সমস্ত ব্যাচগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু লাইভ ব্যাচ, এগুলোতে ক্লাস চলছে এবং ভর্তি প্রক্রিয়া সবসময়ের জন্যই চলছে। আর যারা মনে করো রেকর্ডেড ব্যাচে পড়াশোনা করা প্রয়োজন তারা এগুলোই ভর্তি হতে পারো, এগুলো কিন্তু প্রত্যেকটা রেকর্ডেড ব্যাচ রয়েছে। এবং বিশেষ করে আগামী 10 তারিখ থেকে এএলপির যে নোটিফিকেশন আসতে চলেছে 2025 সালের ভ্যাকেন্সির, সেই নোটিফিকেশনে কিন্তু সেই এএলপিতে জন্য কিন্তু অবশ্যই করে মনে রাখবে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই জন্যে তার প্রিপারেশনটা কিন্তু আগে আগে শুরু করাটাই ভালো, কারণ ওই সিবিটি 1 এর রেজাল্ট দেওয়ার 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু সিবিটি 2 এক্সামের জন্য তোমাকে বসতে হবে পরীক্ষায়। তাই জন্যে ওই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রিপারেশন হয় না, তাই প্রিপারেশন আগে থেকে শুরু করা দরকার। তাই জন্য বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রিপারেশন যারা এএলপি কে টার্গেট করছো 2025 এর জন্য, তারা কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। চলো নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বলছে অভিকর্ষজ ত্বরণ জি এর মান ব্যাসার্ধ আর এর সঙ্গে পরিবর্তিত হয়, একজন ছাত্র কোথায় সর্বনিম্ন জি এর মান দেখতে পাবে। একজন ছাত্র কোথায় সর্বনিম্ন জি এর মান দেখতে পাবে। আমরা দেখেছি যে জি এর মান এটা কি পৃথিবীর নিরক্ষীয় রেখা থেকে, পৃথিবীর এই যে নিরক্ষীয় রেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে, যত মেরুর দিকে যাওয়া যাবে তত কি হয়, জি এর মান বাড়তে থাকে। তাহলে পৃথিবীর নিরক্ষীয় রেখা, তারপর উত্তর দিকে রয়েছে কর্কটক্রান্তি রেখা, নিচের দিকে রয়েছে মকরক্রান্তি রেখা, তারপরে পৃথিবীর মেরু অঞ্চল। তাহলে আমাদের যদি দেখি নিরক্ষীয় রেখা থেকে ওপর দিকে যদি যেতে থাকি তাহলে প্রথমে পড়বে কর্কটক্রান্তি রেখা, তারপরে পড়বে মেরু, আর নিচের দিকে যদি যেতে থাকি তাহলে আগে পড়বে মকরক্রান্তি রেখা, তারপর হচ্ছে মেরু অঞ্চল। তাহলে নিরক্ষীয় রেখা থেকে যত উত্তর দিকে যাব বা দক্ষিণ দিকে যাব আমাদের জি এর মান কি হবে, তত বাড়তে থাকবে। তাহলে কম কোথায় হবে, আমাকে দেখে সর্বনিম্ন জি এর মান কোথায় হবে, তাহলে সেটা হয়ে যাবে নিরক্ষীয় রেখায় জি এর মান সর্বনিম্ন হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, বলছে যে বিন্দুতে একটি বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করে তাকে কি বলা হয়। মনে করো এটা একটা বস্তু আছে, এই বস্তুর কেন্দ্রে যে অংশটা রয়েছে এখান থেকেই এই বস্তুটার সমগ্র ওজন কাজ করে। এই যে বিন্দু, এই বিন্দুটাকেই বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি, বা যেটাকে বলা হয় ভার কেন্দ্র। তাই অপশন বি হচ্ছে ভার কেন্দ্র আমাদের কারেক্ট অ্যান্সার। আমাকে একটা প্রশ্নের উত্তর তোমরা দেবে, এই প্রশ্ন সাপেক্ষে একটা প্রশ্নের উত্তর দেবে, সেই প্রশ্নটার উত্তর দেখবো কতজন মনে আছে। যারা ক্লাস করো নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে, তাদেরকে আমি বলেছি যে একটা মানুষের বডির ক্ষেত্রে, অর্থাৎ একটা হিউম্যান বডির ক্ষেত্রে এই যে ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি কোন অংশে অবস্থান করে।
একজন মানুষের দেহের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র কোথায় অবস্থান করে সেটা সকলে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ হবে? অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ হবে? কিছুক্ষণ আগে দেখলাম যে পৃথিবীর মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি পৃথিবীর কেন্দ্রে কোনো একটি বস্তুর ওজন কত হবে? আমরা পড়েছি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়ে যায়, তার ফলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হয়ে যাবে। তাই অপশন সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর কোশ্চেনে। বলছে যদি চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীতে একটি পাথরকে পৃথিবীতে নিয়ে আসা হয় তাহলে কি ঘটবে? তুমি চাঁদের থেকে একটা পাথরকে পৃথিবীতে নিয়ে আসছো, তাহলে কি হবে? তার ওজনের পরিবর্তন হবে? হ্যাঁ হবে। তার ভরের পরিবর্তন হবে? হবে না। উভয় ওজন এবং ভরের পরিবর্তন হবে? না। উভয় ওজন এবং ভরের অপরিবর্তিত থাকবে? তাও না। তাহলে সঠিক উত্তর কি হবে? ওজনের পরিবর্তন হবে। তার ওজন কি হয়ে যাবে? পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসতে পারে চাঁদের পৃষ্ঠের তুলনায় 6 গুণ বেশি হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি যদি একটি গ্রহের ব্যাসার্ধ এবং ভর পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হয় তাহলে ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণের মান কত হবে সেটা বের করতে বলেছে। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ মানে কি, জি, এটা বাই হচ্ছে কি হয় আর স্কয়ার হয়, ঠিক আছে। এবার মনে করো অন্য যে গ্রহটার কথা আমাদেরকে বলেছে সেই গ্রহটার ভর কত বলেছে? পৃথিবীর ভরের অর্ধেক। আর তার ব্যাসার্ধ কত বলেছে? তার ব্যাসার্ধ বলেছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাই তো? এটাই বলেছে আমাদেরকে। তাহলে আমরা যদি ওই যে নতুন গ্রহের কথা বলছে সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণ বের করি, জি তো সর্বজনীন ধ্রুবক, এর মানের তো পরিবর্তন হবে না। তাহলে m/2 ডিভাইডেড বাই সেটা কি হচ্ছে r/2 তার স্কয়ার হবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারছো? দেখো জি, উপরে হচ্ছে m, নিচে হচ্ছে আর স্কয়ার, আর এদিকে কি হচ্ছে এই দুইটা 4 হয়ে উপরে উঠে যাবে আর নিচে একটা 2 আসবে, কাটলে পারে 2। তাহলে পারে তুমি দেখো যে জিনিসটা পাচ্ছ সেটা 2 ইনটু gm বাই আর স্কয়ার পাচ্ছ। তাহলে বিষয়টাকে আমি লিখতে পারি যে g ড্যাশ ইজ ইকাল টু 2 ইনটু g, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ হবে ওই গ্রহটার অভিকর্ষজ ত্বরণ। তাহলে তার মান কত হবে? পৃথিবীরটা কত? 9.8 হয়। 9.8 কে যদি গুণ করো 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 18 একে 19। তাহলে আমাদের 19.6 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অপশন সি 19.6 এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 17 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে গ্রহদের গতি সম্পর্কিত সূত্র প্রদান করেন? আমরা সকলে জানি এবং দেখেছি সেটা হচ্ছে বিজ্ঞানী কেপলার। তিনি 3খানা সূত্র প্রদান করেছিলেন যার মাধ্যমে আমরা গ্রহদের গতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। নেক্সট আমাদের কাছে চলে আসছে 18 নম্বর কোশ্চেন। বলছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে? তো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ যেটা হবে সেটা আমরা দেখেছি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড আমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের মান হয়ে থাকে। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলছে 35,786 কিলোমিটার উচ্চতায় থাকা একটি ভূসমলয় উপগ্রহের আবর্তন করতে কত সময় লাগে? অর্থাৎ ওই জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ সেটা পৃথিবীকে একবার আবর্তন করতে কত সময় নেয় সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো সেটার উত্তর হবে অপশন বি 24 ঘন্টা আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো সেই সঙ্গে আজকে আমরা গ্র্যাভিটেশনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সিরিজের যে কোশ্চেন ছিল সেই ক্লাসটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যে চ্যাপ্টারের উপর করব সেটা হচ্ছে সাউন্ড চ্যাপ্টারের উপর আমরা কিন্তু পরবর্তী ক্লাস আনতে চলেছি। এছাড়া তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে কনসেপচুয়াল জেনারেল সায়েন্স পড়াশোনা করতে চাইছো, শুধু জেনারেল সায়েন্স না, যারা ম্যাথ রিজনিংও পড়াশোনা করতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই করে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমাদের পেড ব্যাচগুলোতে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখানে তোমাদের জন্য জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং প্রত্যেকটার কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু করানো হচ্ছে। এছাড়া সবাইকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে অবশ্যই যুক্ত থাকো। সেখানে যুক্ত থাকলে ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট যখন হবে তার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে। এখানে যুক্ত হওয়ার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করতে পারো অথবা তুমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমেও যুক্ত হয়ে যেতে পারো। আর ফাইনালি সকলকে বলবো যারা আজকে ফার্স্ট টাইম নতুন যুক্ত হয়ে ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এখানে তোমাদের জন্য তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস করানো হচ্ছে যেগুলো ফ্রি অফ কস্ট।
তার বিনিময়ে তোমাদের কাছ থেকে একটু ছোট্ট জিনিস আশা করা হয়, সেটা হচ্ছে ক্লাসগুলোকে একটু লাইক করো এবং ক্লাসগুলোকে শেয়ার করো, যাতে করে তুমি যেভাবে শিখছো সেভাবে যেন আরও অনেক স্টুডেন্ট এসে শিখতে পারে, যাদের পক্ষে বিভিন্ন পেড ব্যাচ অ্যাফোর্ড করা সম্ভব নয়, তারাও যাতে সুবিধা লাভ করতে পারে। তার জন্য অবশ্যই করে শেয়ার করো, যাতে সকলে এসে যুক্ত হয়ে ক্লাস করতে পারে। দেখা হবে নেক্সট আগামী শনিবারের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।